প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা 2025-এর মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা তোমরা জানো মাধ্যমিক পরীক্ষা তোমাদের জীবনের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ পরীক্ষা, এবং এই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে চাই প্রপার প্রিপারেশন বা প্রস্তুতি। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি মাধ্যমিক 2025 বাংলা বিষয়ে কিভাবে প্রস্তুতি নিলে ভালো রেজাল্ট করা যায়, বাংলায় প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তর করা যায়, সব প্রশ্নের উত্তর করা যায়, তাই নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। সুতরাং তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করবে, তাহলে আমার দৃঢ় বিশ্বাস বা আমার নিশ্চিত বিশ্বাস তোমরা কামিং যে তোমাদের মাধ্যমিক পরীক্ষা 2025-এর বাংলা বিষয়ে কোনো অসুবিধা থাকবে না। তোমরা জানো মাধ্যমিক বাংলা বিষয়ে 3 ধরনের প্রশ্নের তোমরা সম্মুখীন হবে। তার মধ্যে একটি হলো এমসিকিউ, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। তোমাদের জন্য 17টি কোশ্চেন থাকবে, 17টির উত্তরই তোমাদের করতে হবে, এবং এই 17টি কোশ্চেন থাকবে তোমাদের টেক্সট বই থেকে। তোমাদের যে গদ্য রয়েছে, পদ্য রয়েছে, নাটক রয়েছে, প্রবন্ধ রয়েছে, ব্যাকরণ রয়েছে, সব থেকে কিন্তু 17টি এমসিকিউ কোশ্চেন থাকবে, এবং সেই 17টি এমসিকিউ কোশ্চেন তোমাদের করতে হবে। তারপর 2-এর দাগে থাকবে এসিকিউ টাইপের কোশ্চেন, অর্থাৎ শর্ট অ্যান্সার কোশ্চেন, যেটি 20টি শব্দের মধ্যে তোমাদের উত্তর লিখতে হবে। সেখানেও তোমাদের থাকবে 19টি প্রশ্ন। তোমাদের এ বিষয়ে বলে রাখি, এমসিকিউ এবং এসিকিউ এর জন্য তোমাদের কিন্তু টেক্সট বইটা খুঁটিয়ে পড়তে হবে। শুধু এমসিকিউ বা এসিকিউ নয়, বাংলা পরীক্ষায় ভালো রেজাল্ট করার শর্তই হচ্ছে টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়া। কারণ বাংলা গদ্য পদ্যের যে কোনো লাইন থেকে লাইন তুলে প্রশ্ন হতে পারে। সুতরাং টেক্সট বই যদি তোমরা খুঁটিয়ে পড়ো, তাহলে কিন্তু সব ধরনের প্রশ্নের উত্তর করা তোমাদের কাছে কিন্তু খুব সহজ বা ইজি হয়ে যাবে। এবার আমরা আসি মান 3-এর প্রশ্ন। মান 3-এর প্রশ্ন কেমন ধরনের হয়? তোমরা ইতিমধ্যে তোমাদের যে ফার্স্ট সামেটিভ বা সেকেন্ড সামেটিভের এক্সাম দিয়েছো, সেক্ষেত্রে মান 3-এর প্রশ্ন তোমরা দেখেছো যে পদ্য, গদ্য, প্রবন্ধ সব থেকে কিন্তু মান 3-এর প্রশ্ন থাকে, এবং সেই মান 3-এর প্রশ্ন তোমাদেরকে উত্তর করতে হয়। সেই 3-এর প্রশ্নের জন্য তোমাদের কি কি প্রস্তুতি নেওয়া দরকার তোমরা দেখে রাখো। দেখো, এবছর অর্থাৎ 2025-এ গদ্য থেকে মান 3-এর প্রশ্ন যে সমস্ত গদ্যগুলো থেকে আসবে, সেই গদ্যগুলো দেখো: পথের দাবি, বহুরূপী, নদীর বিদ্রোহ এবং অদল বদল। তোমাদের যে গদ্য পাঠ রয়েছে, সেই গদ্য পাঠের মধ্যে এই 4টি গদ্য থেকে এবার কিন্তু 3 নম্বরের কোশ্চেন আসার সম্ভাবনা 100%। পথের দাবি, বহুরূপী এবং নদীর বিদ্রোহ এবং অদল বদল। প্রথমে দেখে নি পথের দাবি থেকে এবার এবছরের জন্য অর্থাৎ 2025-এর জন্য মান 3-এর কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। দেখো, 1 নম্বর কোশ্চেন আমি দিয়েছি, আর খেও না, বুড়ো মানুষের কথাটা শোনো। কে কাকে বলেছেন, এ কথা বলার কারণ কি? 2 নম্বর দেখো, আমি ভীরু, কিন্তু তাই বলে অবিচারের দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না। বক্তা কাকে কথাটা বলেছিলেন? কোন অবিচারের দণ্ডভোগ তাকে ব্যথিত করেছিল? নাম্বার 3, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। বাবুটি কে? তার সাজসজ্জার পরিচয় দাও। 4 নম্বর দেখো, দেখি তোমার ট্যাঁকে এবং পকেটে কি আছে। বক্তা কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন? উদ্দিষ্ট ব্যক্তির ট্যাঁক এবং পকেট থেকে কি কি পাওয়া গিয়েছিল। 5 নম্বর কোশ্চেন, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। কার খোঁজ করা হচ্ছিল? কালচারের কথা ভাবতে বলা হচ্ছে কেন? 6 নম্বরে দেখো, আমি যে প্রশ্ন দিয়েছি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত 2টি চোখের দৃষ্টি। কার কথা বলা হয়েছে? চোখ দুটির বর্ণনা দাও। 7 নম্বরে দেখো, তুমি তো ইউরোপিয়ান নও, একথা কে কাকে কি কারণে বলেছিল। 8 নম্বর অর্থাৎ পথের দাবি গল্প থেকে শেষ প্রশ্ন, দয়ার সাগর পরকে সেজে দি নিজে খাইনি,
কার উদ্দেশ্যে এই উক্তি, তাকে দয়ার সাগর বলা হয়েছে কেন? এই প্রসঙ্গে আমি একটা কথা বলে দিই। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে অনেকগুলো লাইন আমি তোমাদের দিয়েছি। আমি প্রথমেই বলেছি যে বাংলা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে টেক্সটটা খুঁটিয়ে পড়তে হয়, কারণ বাংলা গদ্য বলো পদ্য বলো লাইনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তবে এবছর 2025-এ আমি নিশ্চিত যে এই যে লাইনগুলো তোমাদের জন্য আমি দিয়েছি, এইখান থেকে এবার কোশ্চেন আসার একটা বড় সম্ভাবনা রয়েছে। আমরা চলে যাই পরের গল্প, বহুরূপী। বহুরূপী থেকেও এবার 3 নম্বরের প্রশ্ন আসার কথা। আমরা দেখে নেব সেই প্রশ্নগুলি কি কি। 1 নম্বর দেখো, হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন? তিনি কিভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন? 2 নম্বর, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদার জীবনের বৈচিত্র্যকে নাটকীয় বলা হয়েছে কেন? 3 নম্বর দেখো, আমার বুকের ভেতরেই যে সব তীর্থ, কে কাকে বলেন? উদ্ধৃতিটির তাৎপর্য কি? 4 নম্বর দেখো, কি অদ্ভুত কথা বলেন হরিদা? হরিদা কে? তার বলা কোন কথাকে কেন অদ্ভুত বলা হয়েছে? 5 নম্বর দেখো, আপনি কি ভগবানের চেয়েও বড়? কে কাকে কথা বলেছেন? তাকে কথা বলার কারণ কি? 6 নম্বরে কি দিয়েছি, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। কোন কাজ কেন হরিদার পছন্দ নয়? 7 নম্বরে, হরির কাণ্ড। এখানে হরির কোন কাণ্ডের কথা বলা হয়েছে? কাণ্ডটির সংক্ষিপ্ত পরিচয় দাও। 8 নম্বর, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। বক্তা কে? কিসে ঢং নষ্ট হয়ে যাবে? অর্থাৎ বহুরূপী গল্প থেকে এই লাইনগুলোই কিন্তু 2025-এর গুরুত্বপূর্ণ লাইন। আমরা চলে আসবো এবার নদীর বিদ্রোহ। মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা বিখ্যাত গল্প, তোমাদের পাঠ্যসূচির অন্তর্গত। সেই নদীর বিদ্রোহ থেকে কিন্তু এবছর 3 নম্বরের কোশ্চেন আসার সম্ভাবনা অনেক আছে। আমরা দেখে নেব 1 নম্বর কোশ্চেন, আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের? প্রশ্নটি কার মনে কখন এসেছিল এবং কেন? 2 নম্বর, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এবছরের জন্য, সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। কে কি কারণে কেঁদে ফেলেছিল? 3 নম্বর, নদের চাঁদ সব বোঝে, নিজেকে কেবল বুঝাইতে পারে না। নদের চাঁদ কি বোঝে? সে নিজেকে কেন বোঝাতে পারে না? 4 নম্বর, কিন্তু নদীর সঙ্গে খেলা করার লোকটা সে সামলাইতে পারিল না। সে বলতে কার কথা বলা হয়েছে? কোন খেলার কথা এখানে বলা হয়েছে? এখানে লক্ষ্য করো, এই যে 4টে কোশ্চেন রয়েছে, 4টে কোশ্চেন কিন্তু রিলেটেড টু নদের চাঁদ। অর্থাৎ নদীর বিদ্রোহ গল্পের যে নায়ক চরিত্র অর্থাৎ কেন্দ্রীয় চরিত্র, সেই নদের চাঁদ সম্পর্কিত কিন্তু এই 4টি প্রশ্ন। এবং এই 4টি প্রশ্নের উত্তরটা প্রায় এক। মূল বিষয়টাই হচ্ছে নদীর প্রতি নদের চাঁদের যে ভালোবাসা, সেটাই কিন্তু এই 4টে প্রশ্নেই কিন্তু সেই ইঙ্গিতটাই কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ অনেক প্রশ্ন ভেবে তোমরা একদম ঘাবড়ে যাবে না, কারণ এই প্রশ্নের উত্তরগুলো প্রায় একই রকম। আমরা চলে আসছি পরের প্রশ্ন। আরো বেশি অপরিচিত মনে হইল, কাকে কার কেন অপরিচিত মনে হয়েছিল? নদীর জন্য এমন ভাবে পাগল হওয়া কি তার সাজে? কার কথা বলা হয়েছে? নদীর জন্য পাগল হওয়া তার সাজে না কেন? এই প্রশ্ন দুটোও কিন্তু সেই একই প্রশ্ন। অর্থাৎ সেই নদীর প্রতি নদের চাঁদের যে ভালোবাসার কথা, যেভাবে তোমরা গল্পে পড়েছো সেই কথাগুলোই কিন্তু এখানে লিখতে হবে। খুব সহজ, আমি বারবার বলছি, তোমরা টেক্সট বইটা ভালো করে খুঁটিয়ে পড়বে। এবং এখান থেকে শেষ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, শেষে দিয়েছি বটে কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। চিঠি পকেটেই ছিল, কোন চিঠির কথা বলা হয়েছে? সেই চিঠির পরিণতি কি হয়েছিল? এই প্রসঙ্গে আমি একটা কথা বলবো, যে নদের চাঁদ যে নদীকে কতটা ভালোবাসতো, নদের চাঁদ নদীর জন্য যে কতটা ছেলে মানুষই করতো, সেটা কিন্তু এই প্রশ্নের ইঙ্গিতে রয়েছে। কারণ এই চিঠিটা বলতে নদের চাঁদ তার বউকে লেখা যে চিঠি, সেই চিঠির কথা বলা হয়েছে। কিন্তু নদীর 5 দিন পর, নদীকে দেখার পর, নদের চাঁদ নদীর যে রূপ দেখেছিল, সেই রূপের সঙ্গে খেলতে বা খেলার লোভ নদের চাঁদ কিন্তু সামলাতে পারেনি। তাই তার প্রাণপ্রিয় বউকে লেখা 5 পৃষ্ঠার যে চিঠি, সে চিঠিটাকেও সে টুকরো টুকরো করে ছিঁড়ে নদীর স্রোতে ফেলেছিল নদীর সঙ্গে খেলা করার জন্য। অর্থাৎ নদীর বিদ্রোহ থেকে যে প্রশ্নগুলো তোমরা দেখলে, সবগুলোই কিন্তু এবার নদের চাঁদ কেন্দ্রিক। অর্থাৎ প্রশ্নগুলোর উত্তর প্রায় একই, শুধু লাইনগুলো আলাদা। আমরা দেখি পরের গল্প, অদল বদল। খুব ভালো একটা গল্প, তোমরা জানো। 2 বন্ধু ঈশাব এবং অমৃত, তারা ভিন্ন ধর্মাবলম্বী হয়েও সাম্প্রদায়িক সম্প্রীতির যে অনন্য নজির,
বন্ধুত্বের কাছে কোনো ধর্ম হয় না, জাত হয় না, বন্ধুত্ব সম্পর্ক অমলিন, বন্ধুত্বের সম্পর্ক কোনো সংকীর্ণতা, কোনো বেড়াজাল মানে না, তারই কিন্তু বার্তা এই অদল বদল গল্পে রয়েছে। তোমরা নিশ্চয়ই গল্পটি ভালোভাবে পড়েছো। আমরা এখন দেখে নেব এই অদল বদল গল্প থেকে 2025-এ মান 3-এর জন্য কোন প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1, ইসাবের মেজাজ চড়ে গেল। ইসাবের মেজাজ চড়ে গিয়েছিল কেন, তারপর সে কি করেছিল। 2 নম্বর, হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। কখন অমৃতের মাথায় বুদ্ধি খেলে গেল, বুদ্ধিটা কি ছিল। তোমরা নিশ্চয়ই গল্পটা পড়েছো। অমৃত এবং ইসাব 2 বন্ধু, তাদের বন্ধুত্বের কথাই কিন্তু এই গল্পের মূল বিষয়, গল্পের প্রাণ। 3 নম্বর প্রশ্ন, ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ছেলে দুটো বলতে এখানে অমৃত এবং ইসাব, তাদের কিন্তু অনেকটাই মিল ছিল, অনেক ক্ষেত্রেই মিল ছিল, শুধু একটা ক্ষেত্রে তাদের পার্থক্য ছিল। তাদের দেখো ছেলে দুটির মধ্যে মিল কি ছিল এবং তাদের মধ্যে তফাৎ কি ছিল, অর্থাৎ পার্থক্য বা অমিল কি ছিল। 4 নম্বর দেখো, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। অমৃতের কোন জবাব কাকে কিভাবে বদলে দিয়েছিল। আমরা চলে আসবো পরের 5 নম্বরের প্রশ্ন। দেখো, উনি ঘোষণা করলেন, কে কি ঘোষণা করলেন। 6 নম্বরে দেখো, উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন। উনি কে, কেন অমৃতকে তিনি জড়িয়ে ধরলেন। দেখো এই দুটো প্রশ্নে কিন্তু উনি কথাটা আছে। এই উনি কিন্তু দুজন ভিন্ন ব্যক্তিত্ব। 5 নম্বরে উনি ঘোষণা করলেন, এই উনি কিন্তু গ্রাম প্রধান। আর 6 নম্বরে যে প্রশ্নতে উনির কথাটি রয়েছে, এই উনি কিন্তু ইসাবের বাবা। 7 নম্বর দেখো, এতে দুজনেরই ভয় কেটে গেল। দুজন কে কে, তাদের ভয় কেন দূর হলো। তো এই ছিল 2025 মাধ্যমিক বাংলার গদ্য থেকে 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি তোমরা যদি ভালোভাবে করে যাও, তাহলে 3 নম্বরের প্রশ্নে তোমাদের কোনো অসুবিধা হবে না। আমরা এবার দেখে নেব গদ্য থেকে 5 নম্বরের যে প্রশ্নগুলি আসবে সেগুলি কোনগুলো গুরুত্বপূর্ণ। এবছর অর্থাৎ 2025-এ যে মাধ্যমিক পরীক্ষা, তাতে গদ্য থেকে যে গদ্যগুলো তোমাদের সিলেবাসে রয়েছে, সেই গদ্যগুলোর মধ্য থেকে আমি মাত্র 3টি গদ্য তোমাদের জন্য বেছে নিয়েছি। অর্থাৎ এই 3টি গল্প থেকেই তোমাদের এবছরে মাধ্যমিকে 5 নম্বর প্রশ্ন গ্যারান্টি। এবং এই 3টি গল্প হচ্ছে অদল বদল, নদীর বিদ্রোহ এবং জ্ঞানচক্ষু। এই 3টি গল্পকে তোমরা ভালোভাবে করলেই 5 নম্বরের প্রশ্নটা তোমরা নিশ্চিত কমন পাবে, এটা বলতেই পারি আমি। দেখো অদল বদল, অদল বদল থেকে 3 নম্বরে গুরুত্বপূর্ণ আছে এবং 5 নম্বরে গুরুত্বপূর্ণ আছে, কারণ খুবই গুরুত্বপূর্ণ গল্প এটি। অদল বদলের 5 নম্বরের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে, পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো। পাঠানকে, তার গল্পটি সংক্ষেপে লেখো। 2 নম্বর দেখো, অদল বদল গল্পে বন্ধুত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। 3 নম্বর দেখো, পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল। উক্তিটির উৎস নির্দেশ করো, পরস্পরের প্রতি ভালোবাসার পরিচয় দাও। 4 নম্বর দেখো, 4 নম্বরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অমৃত সত্যিই তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। অমৃত কিভাবে তার বাবা মাকে জ্বালিয়েছিল, অবশেষে অমৃতের মা কি করেছিলেন। 5 নম্বর কোশ্চেন, এটিও দারুণ গুরুত্বপূর্ণ। 4 এবং 5 এই দুটো প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বরে দেখো, সজল চোখে পাঠান বললেন, কি খাঁটি কথা। খাঁটি কথা বলতে কি বোঝানো হয়েছে, উক্ত কথাই বক্তার কোন ধরনের পরিবর্তন ঘটেছিল। আমরা এবার চলে আসবো পরের গল্প, অর্থাৎ নদীর বিদ্রোহ। নদীর বিদ্রোহ থেকে 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি একবার দেখে নাও। 1 নম্বর প্রশ্ন দেখো, খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্নটাই এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, সে কে। নদীর বিদ্রোহ বলতে কি বোঝানো হয়েছে, বক্তা এই বিদ্রোহের কারণ বলতে কি অনুমান করেছিলেন। নাম্বার ডিভিশন দেখো, 1 + 2 + 2। আমি তোমাদের বলবো এইরকম কাটা কাটা যদি মার্কস থাকে তোমরা সেই প্রশ্নটি অ্যাটেন্ড করবে, কারণ এই ধরনের প্রশ্নে ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি। 2 নম্বর দেখো, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। নদীকে ভালোবাসার কারণ কি, এ প্রসঙ্গে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও। 3 নম্বর দেখো, নিজেরই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। কার পাগলামির কথা বলা হয়েছে, তার পাগলামির পরিচয় দাও। 4 নম্বর,
বড় ভয় করিতে লাগিল নদের চাঁদে। কোন পরিস্থিতিতে নদের চাঁদ ভয় পেল, এই ভয়ের পরিণতি কি হয়েছিল? এবার আমরা আসবো জ্ঞানচক্ষু, তোমাদের পাঠ্যসূচির একেবারে প্রথম গল্প। এবং আমি 100% তোমাদেরকে অ্যাসিওর করছি, নিশ্চিত করছি যে এবছর জ্ঞানচক্ষু থেকে বড় কোশ্চেন আসবেই আসবে। সেই জ্ঞানচক্ষু গল্প থেকে 5 নম্বরের যে কোশ্চেন তোমাদের এবছরে আসার কথা, দেখে নাও। 1 নম্বর গল্পটাই কিন্তু, প্রশ্নটাই কিন্তু এই গল্পের মূল কথা। 1 নম্বর প্রশ্নের উত্তরটাই সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ। কোন দিনটিকে কেন তপনের সুখের দিন বলা হয়েছিল, কিভাবে তা দুঃখের দিনে পরিণত হলো? তোমরা নিশ্চয়ই গল্পটা পড়েছো যে তপনের একটু লেখার স্বভাব ছিল। তপন যখন তার মাসির বিয়েতে, ছোট মাসির বিয়েতে মামার বাড়ি আসে এবং বুঝতে পারে যে নতুন মেশো একজন লেখক, তখন তপনও ভেবেছিল তার লেখক হতে বাধা কোথায়, এবং তার লেখাটা একটা পত্রিকায় ছাপানোর কথাও বলেছিলেন তার মেশো মশাই। এবং সত্যি সত্যি তার গল্পটি কিন্তু ছাপানো হয়, এবং মেশো একদিন সন্ধ্যা তারা পত্রিকা নিয়ে তাদের বাড়ি আসে, এবং তপন সেদিন মনে করে তার সুখের দিন, কেননা তার গল্পটি সন্ধ্যা তারা পত্রিকায় ছাপানো হয়েছে। সূচিপত্রে তার নাম ছিল শ্রী তপন কুমার রায়। অর্থাৎ সেই দিনটাই ছিল তার সুখের দিন। কিন্তু তারপর যখন তপন সেই গল্প পড়তে যায়, পড়তে গিয়ে তপন কিন্তু আর গল্প পড়তে পারে না, কারণ দেখা যায় তার নতুন মেশো তার গল্পটা কারেকশন করে দিয়েছেন। অর্থাৎ সেই গল্পে তপন যেন নিজেকে খুঁজে পায় না, তখন তার সেই সুখের দিনটা ক্রমশ দুঃখের দিনে পরিণত হয়। এই বিষয়টা হচ্ছে এই গল্পের মূল বিষয়বস্তু, এবং এই বিষয়টাই কিন্তু এই প্রশ্নের উত্তর। এবং এই প্রশ্নটা তোমরা এবছর খুবই গুরুত্ব দিয়ে করবে। 2 নম্বর দেখো, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। তার বলতে কি বোঝানো হয়েছে, কোন বিষয়টি তার কাছে সবচেয়ে দুঃখের ও অপমানের? আগের প্রশ্নের উত্তরটার মতোই মোটামুটি। অর্থাৎ তপন যখন নিজের নামে লেখা গল্পটা পড়ে, তপন সেই লেখায় নিজেকে খুঁজে পায় না, তখন মানসিকভাবে তপন বিধ্বস্ত হয়ে পড়ে, অপমানিত বোধ করে। এই বিষয়টা কিন্তু এই প্রশ্নের উত্তর। 3 নম্বর দেখো, রত্নের মূল্য জহুরির কাছেই। রত্ন ও জহুরি বলতে কি বোঝানো হয়েছে, উদ্ধৃতাংশের তাৎপর্য আলোচনা করো। 4 নম্বর দেখো, নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। জ্ঞানচক্ষু কথাটির অর্থ কি? নতুন মেশোকে দেখে কিভাবে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল? 5 নম্বর দেখো, এর মধ্যে তপন কোথা? এর মধ্যে বলতে কিসের মধ্যে? এর মধ্যে তপন নেই বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ প্রথম যে প্রশ্নটা আমি তোমাদের বলেছিলাম তার উত্তর যেটা, তার উত্তরের সঙ্গে এই উত্তরটা অনেকটা মিল রয়েছে। কারণ এর মধ্যে বলতে তপনের লেখা যে গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপানো হয়েছিল, তার মধ্যে তপন যেন নিজেকে খুঁজে পাইনি, কারণ তার নতুন মেশো তার গল্পটা পুরোপুরি কারেকশন করে দিয়েছিলেন। 6 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। কোন ঘটনাকে কেন অলৌকিক আখ্যা দেওয়া হয়েছে, সেই ঘটনার প্রতিক্রিয়া কি হয়েছিল, তা গল্প অবলম্বনে লেখো। তাহলে এই ছিল তোমাদের মাধ্যমিক বাংলা গদ্যের মান 3 এবং মান 5-এর গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা এবছর অর্থাৎ 2025-এর মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা পরবর্তী ভিডিওতে আমরা এর পরের পাঠ অর্থাৎ মাধ্যমিক বাংলা পদ্যের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আছে, সেই প্রশ্নগুলি নিয়ে আমরা আসছি নেক্সট ভিডিওতে। তোমরা দেখতে থাকো আমাদের উত্তরণ ইউটিউব চ্যানেল।